হরে কৃষ্ণ। আমাদের সনাতন শাস্ত্রীয় সাধভক্ষণ বা সীমন্তোন্নয়ন সংস্কারের ক্ষেত্রে গর্ভবতী মায়েদের ক্ষেত্রে কোন মাসে সীমন্তোন্নয়ন সংস্কার বা সাধভক্ষণ অনুষ্ঠান করতে হয় এবং সেই সাধভক্ষণ বা সীমন্তোন্নয়ন সংস্কারের ক্ষেত্রে মাছ মাংস প্রভৃতি আমিষ দ্রব্যের আয়োজন করা যাবে কিনা বা সেই অনুষ্ঠানে সাধভক্ষণ বা সীমন্তোন্নয়নের ক্ষেত্রে সেই গর্ভধারিণী মা তিনি কি আমিষ দ্রব্য গ্রহণ করতে পারবেন, সেই বিষয়ে আজকে আমরা আলোচনা করব। এবং আজকে আমরা সংক্ষেপে গর্ভাধান সংস্কার, পুংসবন সংস্কার এবং সীমন্তোন্নয়ন সংস্কার সম্পর্কে সংক্ষেপে আজকে আমরা আলোচনা করব। তো আমাদের বৈদিক শাস্ত্রে 16টি সংস্কারের উল্লেখ রয়েছে। ষোড়শ সংস্কার, সেই 16টি সংস্কারের মধ্যে আবার 10টি সংস্কার হচ্ছে প্রধান, দশবিধ সংস্কার। এর মধ্যে অন্যতম প্রধান হচ্ছে বিবাহ সংস্কার। এবং বিবাহের উদ্দেশ্য কি? বিবাহের উদ্দেশ্য আমাদের শাস্ত্রীয় সিদ্ধান্ত অনুসারে বিবাহের উদ্দেশ্য হচ্ছে আদর্শ সন্তান উৎপাদন করা। যারা শাস্ত্রের বিধি পালন করবে এবং তারা সমাজের উপকারে আসবে সেরকম সন্তান উৎপাদন করা, এবং সেই সন্তান হবে যশস্বী, তেজস্বী এবং তারা দীর্ঘায়ু লাভ করবে এবং তারা ভগবানের ভক্ত হবে। তো সেই কারণে যেহেতু সন্তান উৎপাদন করা হচ্ছে বিবাহের পূর্ব শর্ত, তো বিবাহ সংস্কারের পরবর্তী যে সংস্কারগুলি এর মধ্যে অন্যতম হচ্ছে এই গর্ভাধান সংস্কার, পুংসবন সংস্কার এবং বিশেষ করে সীমন্তোন্নয়ন সংস্কার। তো এগুলির মানে কি এবং কখন করতে হবে, কোন মাসে করতে হবে, সেই সম্পর্কে আমরা সংক্ষেপে আজকে জানব। এবং সকল সনাতনীদের ক্ষেত্রে এই বিষয়গুলি জানা অবশ্যই প্রয়োজন। তো আমাদের এই যে বৈদিক সংস্কার কার্য, এর যে মন্ত্রগুলি এগুলি বেদশাস্ত্রে উল্লেখ রয়েছে এবং পঞ্চরত্ন শাস্ত্রে এর মন্ত্র এবং বিধি উল্লেখ রয়েছে। তো যারা এই সংস্কার কার্য সঠিকভাবে করতে চান শুদ্ধ ব্রাহ্মণ দ্বারা, তারা অবশ্যই শুদ্ধ ব্রাহ্মণের মাধ্যমে সাত্ত্বিকভাবে এই সংস্কার কার্য সম্পন্ন করবেন, তাহলে আপনার সংস্কার কার্য সম্পূর্ণ হবে। তো গর্ভাধান সংস্কার মানে কি? গর্ভ যোগ আধান, আধান মানে হচ্ছে স্থাপন, গর্ভ স্থাপন, অর্থাৎ বিবাহ সংস্কারের পরবর্তীতে গর্ভাধান সংস্কার, সন্তান গ্রহণ করার পূর্বে গর্ভাধান সংস্কার করতে হয়। প্রথম সংস্কারটি হচ্ছে গর্ভাধান সংস্কার। এক্ষেত্রে স্ত্রীর ঋতুস্নানের পরে নিষেক দিবসে পতি এবং পত্নী উভয়ই প্রাতঃস্নান করবেন, মঙ্গল আরতি করবেন এবং বিশেষ করে পতি যিনি স্বামী তিনি বিশেষভাবে ভগবানের সেবা পূজা, ভগবানের অর্চন করবেন। এবং এক্ষেত্রে অনেক মন্ত্রাবলী রয়েছে কীভাবে গর্ভধান সংস্কার করতে হয়, এবং এই গর্ভধান সংস্কারের মন্ত্র এবং এই বিশেষ সহযোগিতা পাওয়ার জন্য আপনারা অবশ্যই শুদ্ধ ব্রাহ্মণের সহযোগিতা নেবেন। আমরা এই সংস্কার কার্যের যে মন্ত্র রয়েছে সেই মন্ত্রগুলি আজকে প্রদান করছি না, এবং কিভাবে কোনটির পর কোন স্টেপ অবলম্বন করতে হবে সেই সম্পর্কে আমরা বিস্তারিতভাবে আলোচনা করছি না। এবং সেক্ষেত্রে আপনারা সহযোগিতা পাওয়ার জন্য শুদ্ধ ব্রাহ্মণের সহযোগিতা নেবেন। নিকটস্থ ইস্কন মন্দির পূজারী বিভাগে যোগাযোগ করলে শুদ্ধ সাত্ত্বিক ব্রাহ্মণের মাধ্যমে আপনারা সব কয়টি সংস্কার কার্য করতে পারবেন। তো গর্ভাধান সংস্কার কখন করতে হবে? ঋতুস্নানের পর নিষেক দিবসে। এবং এক্ষেত্রে গর্ভধান সংস্কার করার পর আপনারা সন্তান গ্রহণের যে প্রক্রিয়া সেটি গ্রহণ করতে পারবেন। এবং এই গর্ভধান সংস্কার কেন করতে হয়, এর যে কারণ শাস্ত্র উল্লেখ রয়েছে, আমাদের মুনি ঋষিগণ ব্যাখ্যা করেছেন। গর্ভ যোগ আধান, আধান মানে হচ্ছে স্থাপন করা, তো গর্ভ স্থাপনের প্রক্রিয়া গর্ভাধান। যেমন আপনি যখন কোনো বাড়ি তৈরি করবেন, নতুন একটি বাড়ি তৈরি করবেন, সেক্ষেত্রে আপনার অনেকগুলি বিষয় লক্ষ্য রাখতে হয় বাড়ি তৈরি করার জন্য। এর মধ্যে একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আপনার বাড়ির নিরাপত্তা এবং বাড়িতে আপনি কীভাবে থাকবেন সেই থাকার ব্যবস্থা সব কিছু কিন্তু আপনাকে মেনটেন করতে হয়। সেরকমভাবে আপনার সন্তান সেই সন্তান মায়ের গর্ভে একটা নির্দিষ্ট সময় 9 মাস বা 10 মাস একটা নির্দিষ্ট সময় অবস্থান করবে। তো সেই কারণে সেই মায়ের সেই গর্ভে কিভাবে সন্তান অবস্থান করবে তার যে মঙ্গল বিধান করার জন্য, তার নিরাপত্তার জন্য, সেই জন্য দীর্ঘায়ু লাভ করে, এই সকল বিষয়গুলি রয়েছে এই গর্ভধান সংস্কারে। ভগবানের কাছে বিশেষভাবে প্রার্থনা করা হয় এবং এক্ষেত্রে বিশেষ হোম বা যজ্ঞের ব্যবস্থাও রয়েছে। অর্থাৎ এই ক্ষেত্রে সন্তানের নিরাপত্তা, সন্তানের দীর্ঘায়ু, সুস্বাস্থ্য প্রভৃতি সহকারে আরও বিশেষ কিছু প্রার্থনার বিধি রয়েছে। অর্থাৎ সন্তান লাভ করার জন্যেই ভগবানের কাছে প্রার্থনা। গর্ভধান সংস্কারের মাধ্যমে সন্তান একজন সুস্বাস্থ্যের দীর্ঘায়ু সন্তান, একজন কৃষ্ণ ভক্ত সন্তান প্রাপ্ত হওয়ার জন্য, একজন আদর্শ সন্তান প্রাপ্ত হওয়ার জন্য ভগবানের কাছে প্রার্থনা। এটা হচ্ছে গর্ভধান সংস্কার। কারণ বর্তমানে অনেক বেশি দেখা যাচ্ছে যে অনেকের ক্ষেত্রে সন্তান হচ্ছে না, এবং এটি অবশ্যই পূর্বজীবনের কর্মফল। কিন্তু অবশ্যই ভগবানের কাছে যদি আমরা প্রার্থনা করি, আকুলভাবে প্রার্থনা করি, আমাদের বৈদিক সংস্কার কার্য যে বৈদিক সিদ্ধান্ত বিধি রয়েছে সেগুলি অনুসরণ করি, তাহলে অবশ্যই আপনি ভগবানের কৃপায় সন্তান প্রাপ্ত হতে পারবেন।
তো সে কারণে গর্ভধারণ সংস্কারের উদ্দেশ্য হচ্ছে বিধিসম্মত উপায়ে আদর্শ সন্তান প্রাপ্ত হওয়া। তো গর্ভধারণ সংস্কারের পরবর্তী সংস্কার হচ্ছে পুংসবন সংস্কার। যারা বিশেষভাবে পুত্র সন্তান কামনায় বিশেষভাবে ভগবানের উদ্দেশ্যে পুত্রষ্টি যজ্ঞ করেন এবং সেই ক্ষেত্রে ভগবানের নিকট বিশেষভাবে প্রার্থনা করেন পুত্র সন্তান কামনায়, এই সংস্কারটি হচ্ছে পুংসবন সংস্কার। এটি কখন করতে হয়? গর্ভধারণের তৃতীয় মাসে করতে হয়, তৃতীয় মাসে। এবং এই তৃতীয় মাসে করা হয় পুংসবন সংস্কার। এই ক্ষেত্রে কিন্তু হোম বা যজ্ঞের বিধি রয়েছে এবং অবশ্যই প্রত্যেকটি সংস্কার কার্য সাত্ত্বিকভাবে করতে হবে, কৃষ্ণ প্রসাদ বিষ্ণু প্রসাদ সহযোগে করতে হবে। এবং এই গর্ভধারণ সংস্কার, পুংসবন সংস্কার বা সীমন্তনের সংস্কারের যে মন্ত্রগুলি রয়েছে, সামবেদীয় মন্ত্র, এই মন্ত্রগুলিতেও কিন্তু মহাপ্রসাদের উল্লেখ রয়েছে, বিষ্ণু প্রসাদের উল্লেখ রয়েছে। পুংসবন সংস্কারের ক্ষেত্রে বধূর গর্ভধারণের প্রথম গর্ভের তৃতীয় মাসের আরম্ভে একটি শুভ দিনে এই পুংসবন সংস্কার করতে হয় এবং এক্ষেত্রে অবশ্যই মহাপ্রসাদ এবং ভগবানের চরণামৃত সহযোগে বিশেষভাবে হোম বা যজ্ঞের মাধ্যমে এই পুংসবন সংস্কার কার্য করা হয়, পুত্রষ্টি যজ্ঞ করা হয়। এখন অনেকের প্রশ্ন, যারা কন্যা সন্তান লাভ করতে চান তারা কি পুংসবন সংস্কার করতে পারবেন? হ্যাঁ, আপনারা করতে পারবেন। কারণ বর্তমানে অনেকের ক্ষেত্রে এরকম মনোভাব থাকে যে পুত্র সন্তান হোক বা কন্যা সন্তান হোক, যেরকম সন্তান হোক না কেন তারা সেটি গ্রহণ করবেন, এক্ষেত্রে তাদের কোনো সমস্যা নেই। সেক্ষেত্রে তারা আমাদের বৈদিক শাস্ত্রে উল্লেখিত যে সংস্কার কার্য সেটি সম্পন্ন করুন, তাহলে আপনার সন্তান একজন আদর্শ সন্তান হবে, সেটি পুত্র হোক বা কন্যা হোক। আর যারা বিশেষভাবে পুত্র সন্তান লাভ করতে চান, কারণ অনেকের ক্ষেত্রে এরকম রয়েছে তারা 2টি কন্যা সন্তান লাভ করেছেন বা 3টি কন্যা সন্তান লাভ করেছেন, এখন তাদের পুত্র প্রয়োজন তাদের বংশ রক্ষা করার জন্য, সেক্ষেত্রে তারা বিশেষভাবে এই সংস্কার কার্যের মাধ্যমে ভগবানের কাছে বিশেষভাবে প্রার্থনা করতে পারেন। এটি ব্যক্তি বিশেষে নির্ভর করে, কিন্তু প্রত্যেকেই পুংসবন সংস্কার করতে পারবেন। কিন্তু গর্ভধান সংস্কার অনেক বেশি গুরুত্বপূর্ণ, গর্ভধান, পুংসবন, সীমন্তোন্নয়নও অনেক বেশি গুরুত্বপূর্ণ। তো এখন আমরা সীমন্তোন্নয়ন সংস্কার সম্পর্কে আলোচনা করব। এই সীমন্তোন্নয়ন সংস্কারকে অনেকে সাধবক্ষণ বলে থাকে, যদিও সাধবক্ষণের উল্লেখ শাস্ত্রে নেই। অর্থাৎ আমাদের 16টি সংস্কারের মধ্যে সাধবক্ষণ নামে কোনো সংস্কার নেই, শুধুমাত্র বাংলার লোকেদের মধ্যে এটি প্রচলিত সাধবক্ষণ। অর্থাৎ তারা বলে থাকে যে বধূর স্বাদ দেওয়া হবে বা তিনি স্বাদ গ্রহণ করবেন, সাধবক্ষণ হবে, এরকমভাবে বাংলায় এটি প্রচলিত। কিন্তু মূল যে নাম সেটি হচ্ছে সীমন্তোন্নয়ন। সীমন্ত উন্নয়ন থেকে সীমন্তোন্নয়ন শব্দটি এসেছে। সীমন্ত মানে কি? যেমন যখন বিবাহ সংস্কার হয় তখন পতি পত্নীর সীমন্তে অর্থাৎ সিঁথিতে সিঁদুর প্রদান করেন। এক্ষেত্রে অনেক মন্ত্রাবলী রয়েছে। অর্থাৎ পত্নীর সীমন্তে সিঁদুর প্রদান করেন এবং এরপর থেকে প্রতিদিনই কিন্তু পত্নী যিনি স্ত্রী তিনি কিন্তু তার পতির কল্যাণার্থে, পতির যাতে দীর্ঘায়ু লাভ হয়, এই সকল বিভিন্ন প্রার্থনা এবং আমাদের যে সনাতন রীতি সেই অনুসারে তিনি প্রতিদিন সিঁদুর ধারণ করেন এবং তিনি সীমন্তেও কিন্তু সিঁদুর ধারণ করেন, সীমন্তে। এবং যেদিন সীমন্তোন্নয়ন সংস্কার হবে সেদিন এই সীমন্ত উন্নয়ন হবে, অর্থাৎ সিঁথি থেকে সেই সীমন্ত উন্নয়ন হবে। এই কারণে এই সংস্কারের নাম হচ্ছে সীমন্তোন্নয়ন। এবং এই যে সীমন্ত উন্নয়ন, এর ক্ষেত্রে অনেকগুলি মন্ত্র রয়েছে, প্রায় 7-8টি মন্ত্র রয়েছে, বিশেষ মন্ত্র, এছাড়া আর অনেক মন্ত্র রয়েছে, হোম বা যজ্ঞের বিধি রয়েছে এবং বিশেষ কিছু বস্তু দ্বারা, বিশেষ কিছু দ্রব্য দ্বারা সীমন্ত উন্নয়ন কার্য করা হয়। এবং এই সীমন্ত উন্নয়ন করার পর অর্থাৎ সেই প্রতিদিন সেই মাতাজি, সেই পত্নী তিনি সিঁথিতে সিঁদুর ধারণ করতেন। তো সধবা মায়েদের ক্ষেত্রে প্রতিদিন 5টি স্থানে সিঁদুর ধারণ করতে হয়। সীমন্ত বা সিঁথিতে সিঁদুর ধারণ করতে হয় এবং ললাটে বা কপালে সিঁদুর ধারণ করতে হয়, কণ্ঠে প্রভৃতি 5টি স্থানে সিঁদুর ধারণ করতে হয়। এর মধ্যে যে সীমন্তে সিঁদুর ধারণ করা, সিঁথিতে সিঁদুর ধারণ করা, যেদিন সীমন্তোন্নয়ন সংস্কার হবে এর পরবর্তীতে, ওই দিন থেকে বা সীমন্তোন্নয়ন সংস্কারের পরবর্তীতে সন্তান ভূমিষ্ঠ হওয়া পর্যন্ত এই যে কয়েকটি মাস, এই কয়েকটি মাসে তিনি সিঁথিতে সিঁদুর ধারণ করবেন না। তিনি ললাটে সহ অন্যান্য স্থানে সিঁদুর ধারণ করবেন, কিন্তু সিঁথিতে সিঁদুর ধারণ করবেন না। ওই সিঁথিতে যে সিঁদুর ধারণ করেন অন্যান্য দিনের ক্ষেত্রে বা সকল সময়ের ক্ষেত্রে সীমন্ত উন্নয়ন সংস্কারের মাধ্যমে কী করা হয়? এই সিঁথিতে যে সিঁদুর ধারণ করা এটিকে উন্নীত করা হয়। সীমন্ত, এই স্থানটির নাম হচ্ছে সীমন্ত। সীমন্ত উন্নীত করা হয়, উন্নয়ন। তো সেই কারণে এই সংস্কারের নাম হচ্ছে সীমন্তোন্নয়ন সংস্কার। এটি সিঁথি বা সীমন্ত থেকে ব্রহ্মতালু পর্যন্ত উন্নীত করা হয় এবং এক্ষেত্রে বিশেষ কিছু প্রক্রিয়া বা বিধি রয়েছে। তো এখন প্রশ্ন, সীমন্তোন্নয়ন সংস্কার বা সাধবক্ষণ যারা করে থাকেন তারা কোন মাসে করবেন, কততম মাসে করতে হবে? এবং এটি নিয়ে যারা বাংলায় অবস্থান করছেন, পশ্চিমবঙ্গে বা পূর্ব বাংলায়, বাংলাদেশে অনেকের মনে দ্বিধা রয়েছে এবং অনেকে ভুলভাবে এই সাধবক্ষণ সংস্কার করে থাকেন ভুল মাসে। আসলে কোন মাসে করতে হবে? আমাদের বেদশাস্ত্রীয় সিদ্ধান্ত অনুযায়ী 4র্থ মাসে বা 6ষ্ঠ মাসে বা 8ম মাসে করতে হবে। আপনারা আপনাদের বাজারে যে পঞ্জিকা পাওয়া যায় সেই পঞ্জিকা খুলুন এবং সেই পঞ্জিকা খুললে দেখবেন যে দশবিধ সংস্কারের বর্ণনা রয়েছে, সংক্ষেপে বর্ণনা রয়েছে।
এর মধ্যে আপনারা দেখতে পাবেন সেখানে উল্লেখ রয়েছে যে ষষ্ঠ মাসে বা অষ্টম মাসে করতে হয়। এরকমটি ভাবার কোনো প্রয়োজন নেই যে ইসকন বের করেছে ষষ্ঠ মাসে বা অষ্টম মাসে। আমরা আমাদের বংশ পরম্পরায় করে এসেছি 7 মাসে সাধবক্ষণ বা অনেকে 9 মাসে সাধবক্ষণ প্রভৃতি। ইসকন বের করেছে ষষ্ঠ মাসে বা অষ্টম মাসে, না, ইসকন বের করেনি। এটি হচ্ছে আমাদের বেদশাস্ত্রীয় সিদ্ধান্ত। আমাদের বেদশাস্ত্র উল্লেখ রয়েছে, সামবেদ উল্লেখ রয়েছে এবং আমাদের পঞ্চতত্ত্ব শাস্ত্র উল্লেখ রয়েছে। এবং আপনারা বাজারে যে কোনো প্রকার সংস্কার বিষয়ের যে বই বা যে কোনো পঞ্জিকা, সেখানেও আপনারা এই বিষয় পেয়ে যাবেন। ষষ্ঠ মাসে বা অষ্টম মাসে বা কেউ চাইলে চতুর্থ মাসে করতে পারে। এক্ষেত্রে সব থেকে উত্তম হচ্ছে ষষ্ঠ মাসে সীমন্ত উন্নয়ন সংস্কার করা। সীমন্ত উন্নয়ন বা সাধবক্ষণ ষষ্ঠ মাসে করা হচ্ছে সব থেকে উত্তম। এখন প্রশ্ন হচ্ছে এই ষষ্ঠ মাস এটি কীভাবে হিসেব করা হবে। এই ক্ষেত্রে মাসের হিসাব করার জন্য সেই মাতাজির ক্ষেত্রে ঋতুস্নানের যে মাসটি সেটিকে প্রথম মাস ধরা হবে এবং এক্ষেত্রে বাংলা মাসটিকে হিসেব করা হবে। ধরুন সেই মাতাজির ক্ষেত্রে ঋতুস্নানের মাসটি হচ্ছে বৈশাখ মাস, তাহলে সেই বৈশাখ মাস হচ্ছে প্রথম মাস। তারপর দ্বিতীয় মাস জ্যৈষ্ঠ, তৃতীয় মাস হচ্ছে আষাঢ়। ওই আষাঢ় মাস তৃতীয় মাস হিসেবে আষাঢ় মাস হচ্ছে পুংসবন সংস্কার। এবং বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ ভাদ্র আশ্বিন, ওই আশ্বিন মাসটি হচ্ছে ষষ্ঠ মাস, সীমন্তোন্নয়ন সংস্কারের মাস। এটি এরকম নয় যে 6 মাস শেষ হওয়ার পরে বা 5 মাস শেষ হওয়ার পরে আপনি গুনে গুনে দেখবেন যে 30 দিনে 1 মাস হয়েছে, 60 দিনে 2 মাস হয়েছে, 90 দিনে 3 মাস শেষ হয়েছে। এইভাবে আপনি গুনে গুনে 5 মাস শেষ হওয়ার পরে করবেন, এরকমটি নয়। এই ক্ষেত্রে ধরুন সেই মাতাজের ক্ষেত্রে ঋতুস্নানের যে মাসটি সেটি হতে পারে এরকম যে বৈশাখ মাসের 27 তারিখে হয়েছে, সেক্ষেত্রে বৈশাখ মাসের 27 তারিখে হয়েছে, 27 তারিখ থেকে আপনি হিসেব করবেন সেরকমটি নয়। বৈদিক সিস্টেমে বৈশাখ মাসটিকে প্রথম মাস ধরা হবে, হোক সেটি 27 তারিখে বা 29 তারিখে। তারপর জ্যৈষ্ঠ মাসটিকে দ্বিতীয় মাস ধরা হবে, অর্থাৎ ঋতুস্নানের মাসটিকে প্রথম মাস। এইভাবে প্রথম দ্বিতীয় তৃতীয় হিসেব করে ষষ্ঠ মাসে সীমন্তোন্নয়ন সংস্থা করতে হবে। কেউ ষষ্ঠ মাসে না করে তিনি চতুর্থ বা অষ্টম মাসে করতে পারেন। এবং ষষ্ঠ মাসে করা উত্তম এই কারণে যে সীমন্তনের সংস্কার থেকে সেই সন্তানের ব্রহ্মজ্ঞান লাভ করা সেই কার্য শুরু হয়। অর্থাৎ সন্তানের যে বিদ্যা হবে, বিদ্যা বুদ্ধি হবে, তিনি যে সব কিছু বুঝতে পারবেন, জানতে পারবেন। যেমন বাবা মায়েরা যখন যে বিষয়ে তারা অভ্যাস করেন, সন্তান কিন্তু সেই শিক্ষাপ্রাপ্ত হন। আমরা দেখতে পাই অর্জুনের পুত্র অভিমন্যুর ক্ষেত্রে তিনি মায়ের গর্ভে শিক্ষা লাভ করেছিলেন কীভাবে চক্রবাহ ভেদ করতে হয়। বা প্রহ্লাদ মহারাজের ক্ষেত্রে আমরা দেখতে পাই তিনি মায়ের গর্ভেই ভাগবত কথা, ভাগবত জ্ঞান তিনি প্রাপ্ত হয়েছিলেন নারদ মুনির কাছ থেকে। এবং এই যে বিদ্যা, এই যে জ্ঞান বুদ্ধি প্রাপ্ত হন সন্তান, এই যে ব্রহ্মজ্ঞান প্রাপ্ত হন, এটি সীমন্তোন্নয়ন সংস্কার থেকে হয়ে থাকে। অর্থাৎ ষষ্ঠ মাসে যদি আপনি সীমন্তোন্নয়ন সংস্কার করেন তাহলে একটা নির্দিষ্ট সময়, একটা বিশেষ সুযোগ, একটা বিশেষ ব্যাপ্তিকাল সেই সন্তান প্রাপ্ত হন ব্রহ্মজ্ঞান লাভ করার জন্য। তো এইভাবে ষষ্ঠ মাস হিসেব করবেন। ধরুন কারো ক্ষেত্রে ঋতুস্নানের যে মাসটি সেটি হচ্ছে অগ্রহায়ণ মাস, তাহলে অগ্রহায়ণ মাস প্রথম মাস, অগ্রহায়ণ, পৌষ, মাঘ, ফাল্গুন, চৈত্র, বৈশাখ, তাহলে বৈশাখ মাসে হবে সীমন্তোন্নয়ন সংস্কার। সীমন্তোন্নয়ন সংস্কারের আগের যে দুইটি সংস্কার রয়েছে গর্ভধান সংস্কার এবং পুংসবন সংস্কার। যদি কারো ক্ষেত্রে এরকম হয় যে কোনো না কোনো কারণে গর্ভধান সংস্কার এবং পুংসবন সংস্কার করা হয়নি, কোনো না কোনো কারণে সেগুলি করা হয়নি, সেক্ষেত্রে তিনি যেদিন সীমন্তোন্নয়ন সংস্কার করবেন, ষষ্ঠ মাসে একটি শুভ দিন নির্বাচন করে, সীমন্তোন্নয়নের জন্য শুভ দিন রয়েছে আপনার পঞ্জিকায় পেয়ে যাবেন, সেই শুভ দিন নির্বাচন করে আপনি যে সীমন্তোন্নয়ন সংস্কার করবেন সেই দিন সীমন্তোন্নয়নের পূর্বেই আপনি গর্ভধান এবং পুংসবন সংস্কার করতে পারবেন। সেক্ষেত্রে আপনার যে পুরোহিত থাকবে সেই পুরোহিতকে আপনি এই বিষয়ে অবগত করে রাখবেন, তাহলে তিনি সেরকমভাবে প্রস্তুতি নিয়ে আসবেন। অর্থাৎ তাকে আপনি বলে রাখবেন যে গর্ভধান এবং পুংসবন হয়নি, সেক্ষেত্রে একই দিনে 3টি সংস্কার যেন হয়, গর্ভধান, পুংসবন এবং সীমন্তোন্নয়ন। অর্থাৎ গর্ভধারণের সেই ষষ্ঠ মাসে সীমন্তোন্নয়ন সংস্কারের দিনই সীমন্তোন্নয়নের পূর্বেই গর্ভধান এবং পুংসবন সংস্কার সম্পন্ন করবে। কারণ গর্ভধান এবং পুংসবন সংস্কারের ক্ষেত্রে বেশি কিছু মন্ত্র নেই, অল্প কয়েকটি মন্ত্র রয়েছে। আগে না করা থাকলে সেই দিন যে করা যাবে এটা কিন্তু আমার কথা নয়, শাস্ত্র সেটি উল্লেখ রয়েছে। অর্থাৎ কারো ক্ষেত্রে ভুলবশত বা কোনো কারণে গর্ভধান এবং পুংসবন সংস্কার যদি তারা না করে থাকেন, সেক্ষেত্রে সীমন্তোন্নয়নের পূর্বেই, সেই দিন সীমন্তোন্নয়ন সংস্কারের দিন সীমন্তোন্নয়নের পূর্বেই তারা সেই দুটি সংস্কার করতে পারবেন। এবং সীমন্তোন্নয়নের সংস্কারের ক্ষেত্রে বিশেষ কিছু বিধি রয়েছে, হোম বা যজ্ঞের ব্যবস্থা রয়েছে, যজ্ঞের বিধি রয়েছে। এবং আপনারা নিকটস্থ ইস্কন মন্দিরে যোগাযোগ করে, পূজারী বিভাগে যোগাযোগ করে শুদ্ধ ব্রাহ্মণ দ্বারা সংস্কার কার্য করবেন, তাহলে সেটি শুদ্ধভাবে, সাত্ত্বিকভাবে, সফলভাবে সম্পন্ন হবে। এবং সেই সংস্কারের ক্ষেত্রে সাত্ত্বিক বৃদ্ধি শ্রাদ্ধেরও ব্যবস্থা রয়েছে, অর্থাৎ আপনার পূর্বপুরুষদের উদ্দেশ্যে বিশেষভাবে বৃদ্ধি শ্রাদ্ধ করা। এবং অবশ্যই সাত্ত্বিকভাবে সীমন্তোন্নয়ন বা সাধবক্ষণ সংস্থা করতে হবে। বর্তমান যুগের আধুনিকায়নের ফলে কি করে থাকে, সুন্দর করে থালা সাজিয়ে বসেন এবং সেখানে মাছ, মাংস প্রভৃতি আমিষ দ্রব্য থাকে সাধবক্ষণের সময়। সেটি আসলে সাধবক্ষণ হয় না, সেটি আসলে সীমন্তোন্নয়ন সংস্কার হয় না। শাস্ত্র সিদ্ধান্ত অনুসারে সেটি হয় না, অপূর্ণ থেকে যায়, সম্পূর্ণ হয় না।
অবশ্যই কৃষ্ণ প্রসাদ দ্বারা করতে হবে। এবং সীমন্ত উন্নয়ন সংস্কারের ক্ষেত্রে কোন কোন দ্রব্য আহার্য হিসেবে দেওয়া হবে সেই পত্নীকে, সেই বধূকে, সেটাও কিন্তু শাস্ত্রে উল্লেখ রয়েছে। সেটি আমরা আজকে সংক্ষেপে আলোচনা করব। তো এক্ষেত্রে যে হোম বা যজ্ঞের আয়োজন রয়েছে, যজ্ঞ সম্পাদন করা হবে এবং পতি পত্নী উভয়ই যজ্ঞে আহুতি প্রদান করবেন। এরপরে বিশেষ কয়েকটি কার্য রয়েছে, সেক্ষেত্রে মন্ত্র উচ্চারণ করে সে কার্যগুলি করতে হয়। একটি হচ্ছে যিনি পতি, যিনি স্বামী, তিনি পত্নীর পিছনে পূর্বমুখী হয়ে দাঁড়িয়ে তিনি তাঁর পত্নীর কণ্ঠে একটি হারের মতো পরিয়ে দেন এবং সেখানে ডুমুর ফল থাকে, পট্টসূত্র দ্বারা বাঁধা থাকে। ডুমুর ফল, জব, সরিষা, নিম্ব প্রভৃতি বাঁধা থাকে এবং সেটি রক্ষা হিসেবে যাতে সেই সন্তান সুরক্ষিত থাকেন সেই প্রার্থনায় বিশেষ কিছু মন্ত্রের মাধ্যমে তিনি তার স্ত্রীকে সেটি পরিয়ে দেবেন, স্ত্রীর কণ্ঠে সেটি পরিয়ে দেবেন। এবং এরপর বিশেষ কিছু মন্ত্র রয়েছে, দর্ভপিঞ্জলি দিয়ে, 3টি দর্ভপিঞ্জলি দিয়ে সীমন্ত উন্নয়ন করা হয়। অর্থাৎ যজ্ঞ সম্পাদনের পর তিনি যে কণ্ঠে একটি বিশেষ পট্টসূত্র পরিয়ে দেবেন, তারপরে হচ্ছে সীমন্ত উন্নয়ন হবে। 3টি দর্ভপিঞ্জলি দিয়ে সীমন্ত থেকে পতি তিনি তার পত্নীর সীমন্ত উন্নীত করবেন, ঊর্ধ্বে টেনে সেটি ক্যাশো মধ্যে স্থাপন করবেন সেই দর্ভপিঞ্জলি, এবং সেটি 3 বার করতে হবে এবং সেক্ষেত্রে 3টি বিশেষ মন্ত্র রয়েছে। এবং এরপর স্বরস্থাপন রয়েছে, তর্কুর স্থাপন রয়েছে এবং সজারু কাটা স্থাপন রয়েছে এবং সেক্ষেত্রে আলাদা আলাদা বিশেষ কিছু মন্ত্র রয়েছে এবং বিধি রয়েছে। সেক্ষেত্রে আপনারা সহযোগিতা পাবেন সেই ব্রাহ্মণদের মাধ্যমে। আপনারা শুদ্ধ ব্রাহ্মণের সহযোগিতায় এই সীমন্তনের সংস্থা কার্য সঠিকভাবে সম্পাদন করতে পারবেন। এবং যার জন্য সংস্থা করা হবে সেই মাতাজিকে কি খাবার প্রদান করা হবে এই সম্পর্কে শাস্ত্রে যেটি উল্লেখ রয়েছে, সামবেদে উল্লেখ রয়েছে, কি তাকে প্রদান করা হবে। একটি বিশেষ কৃষর বা খিচুড়ি তৈরি করা হবে ঘি দ্বারা, তিল, তন্ডুল এবং মাসের। অর্থাৎ তিল থাকবে, সেখানে তিল থাকবে, কালো তিল, তন্ডুল মানে হচ্ছে আতপ চাল এবং মাস মানে হচ্ছে মাসকলাই, এবং এক্ষেত্রে দুধ এবং ঘি সহযোগে সেই যে খিচুড়ি সেটি তৈরি করা হবে। সেটি বিশেষভাবে তৈরি করা হবে এবং এই ক্ষেত্রে কীভাবে তৈরি করতে হবে আপনারা সেই পুরোহিতের সঙ্গে যোগাযোগ করতে পারেন। এটি তৈরি করে তার উপরে ঘি দিয়ে সেটি ভগবানকে নিবেদন করা হবে এবং বিশেষ মন্ত্র রয়েছে, সেই মন্ত্র উচ্চারণের মাধ্যমে সেই পত্নী, সে মাতাজি সেটি গ্রহণ করবেন, সেই খিচুড়ি বা কৃষর সেটি গ্রহণ করবেন, সেটিকে অনেকে চরু বলে থাকেন। এরপর যারা পুত্রবতী নারীগণ রয়েছেন অর্থাৎ সেই মাতাজির আশেপাশে, তারা সেই মাতাজিকে অর্থাৎ সেই পত্নী যিনি হচ্ছেন গর্ভবতী তাঁকে স্নান করাবেন এবং সেক্ষেত্রে বিশেষ কিছু মন্ত্র রয়েছে এবং সেই মঙ্গল কার্যের মাধ্যমে, সেই শুভ স্নানের মাধ্যমে এবং এরপর তিনি বিষ্ণু প্রসাদ, কৃষ্ণ প্রসাদ গ্রহণ করবেন। কিন্তু কোনো প্রকার মাছ মাংস প্রভৃতি নয়। অর্থাৎ সীমন্তোন্নয়ন সংস্কারের ক্ষেত্রে বা সাধুভক্ষণ সংস্কারের ক্ষেত্রে কোনোভাবেই মাছ মাংস ডিম প্রভৃতি আমিষ দ্রব্যের আয়োজন করা যাবে না। যদি করা হয় তাহলে সেটি সাধুভক্ষণ হবে না, সীমন্তোন্নয়ন হবে না, এটি কোনো কার্যই হবে না, পুরো কার্যটি অসম্পূর্ণ থেকে যাবে, এক্ষেত্রে সংস্কার কার্য হবে না। আমাদের শাস্ত্রে যে 16টি সংস্কার উল্লেখ রয়েছে, 16টি সংস্কার আমাদের বেদশাস্ত্রে উল্লেখ রয়েছে, প্রত্যেকটি সংস্কার কার্য করতে হবে সাত্ত্বিকভাবে, বিষ্ণু প্রসাদ সহযোগে। কারণ এক্ষেত্রে সংস্কার কার্যের ক্ষেত্রে যে মন্ত্রগুলি উচ্চারণ করা হয় এই মন্ত্রগুলিতে মহাপ্রসাদের উল্লেখ থাকে, মহাপ্রসাদের বিনিয়োগ হয় এবং এই মন্ত্রগুলি সামবেদে উল্লেখ রয়েছে। এটি কোনো ইস্কনের বানানো মন্ত্র নয়। তার মানে অবশ্যই বিষ্ণু প্রসাদ সহযোগে এই সংস্কার কার্য করতে হবে। কেউ যদি মন গড়া ভাবে মাছ মাংস ডিম প্রভৃতি আমিষ দ্রব্য সহযোগে সাধুভক্ষণ বা সীমন্তোন্নয়ন করে থাকেন তাহলে সেই সংস্কার কার্য অসম্পূর্ণ হবে, এটি সম্পূর্ণ হবে না, এটি বৈদিক সংস্কার কার্য হবে না। তো সেই কারণে অবশ্যই সাত্ত্বিকভাবে আপনারা সংস্কার কার্য করবেন। এদিন যাদেরকে নিমন্ত্রণ প্রদান করা হবে সকল অতিথিদেরকে আপনারা কৃষ্ণ প্রসাদ প্রদান করবেন, তাহলে আপনার সন্তানের জন্য মঙ্গল হবে। প্রত্যেক পিতামাতা তার সন্তানের মঙ্গল চান, তাহলে যদি আপনি মঙ্গল চান তাহলে অবশ্যই মাঙ্গলিক যে বিধি সঠিকভাবে সম্পন্ন করবেন সাত্ত্বিকভাবে, তাহলে আপনার সন্তানের মঙ্গল হবে। এবং অবশ্যই সীমন্তোন্নয়ন বা সাধুভক্ষণ সংস্কার 6ষ্ঠ মাসে সম্পাদন করার চেষ্টা করবেন। 6ষ্ঠ মাসে কোনো কারণে সম্ভব না হলে 8ম মাসে বা কেউ 4র্থ মাসে করতে পারেন, এটা শাস্ত্রীয় বিধি, শাস্ত্রীয় সিদ্ধান্ত। এরকম নয় যে আপনি 6ষ্ঠ মাসে সীমন্তোন্নয়ন সংস্কার করবেন, এরপরে আবার লোক দেখানোর জন্য আপনি সাধের আয়োজন করবেন, সাধুভক্ষণ সেটি 7 মাসে বা 9 মাসে আয়োজন করবেন, এটি কোনো প্রয়োজন নেই। শাস্ত্র সিদ্ধান্ত সঠিকভাবে পালন করুন, তাহলে আপনার সন্তানের কল্যাণ হবে, মঙ্গল হবে। তো আজকে আমরা সংক্ষেপে, অনেক সংক্ষেপে গর্ভাধান, পুংসবন এবং সীমন্তোন্নয়ন সংস্কার, সাধুভক্ষণ সংস্কার সম্পর্কে আলোচনা করেছি। এই বিষয়ে অনেক বিস্তারিত আলোচনা রয়েছে, আপনারা গ্রন্থ সংগ্রহ করে অধ্যয়ন করতে পারেন অথবা নিকটস্থ ইস্কন মন্দিরে যোগাযোগ করে, পূজারী বিভাগে যোগাযোগ করে শুদ্ধ ব্রাহ্মণ, সাত্ত্বিক ব্রাহ্মণের মাধ্যমে এই সংস্কার কার্য সঠিকভাবে সম্পাদন করতে পারেন এবং সেই ব্রাহ্মণের সহযোগিতা নিতে পারেন। ধন্যবাদ সবাইকে। হরে কৃষ্ণ। এই দুর্লভ মনুষ্য জন্মকে সার্থক করতে যুক্ত হন কৃষ্ণ ভাবনায়। আপনার সকল ধর্মীয় বা পারমার্থিক প্রশ্ন জানাতে যুক্ত হন আমাদের টেলিগ্রাম গ্রুপে, আর এই ভিডিওটি শেয়ার করে আপনার সকল বন্ধুদের কাছে পৌঁছে দিন। ধন্যবাদ সবাইকে।